ওয়াইফের কাঁধে হাত রেখে গা ঘেঁষে বসে গল্প করছিলেন ভদ্রলোক। বয়স ৪৫-এর কাছাকাছি। হাতে হাত রেখে আঙুলে আঙুল জড়াচ্ছিলেন। ভদ্রলোক ওয়াইফকে জিজ্ঞেস করলেন, এই মনিকা, ডাঁসা পেয়ারা খাবে? ভদ্রলোকের স্ত্রী মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করতেই ভদ্রলোক বললেন, এই হচ্ছে তোমার দোষ, বাইরে বেরোলে কিছুই তো খেতে চাও না। কিছুক্ষণ পর ভদ্রলোক ওয়াইফের কাঁধ থেকে হাত নামাতেই ওয়াইফ এবার ভদ্রলোকের কাঁধে মাথা রেখে চোখ বুজলেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি হলো, ঘুম পাচ্ছে? ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে হাই তুলে বললেন, টায়ার্ড লাগছে ভীষণ। বেশ, ট্রেন থেকে নামতে আধ ঘন্টা দেরি আছে, একটু ঘুমু ঘুমু করে নাও। ভদ্রমহিলা সেই যে চোখ বুজলেন, পাক্কা ২৫ মিনিট হাজবেন্ডের কাঁধে মাথা রেখে ঘুমোলেন। ভদ্রলোক মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ফাঁকা ট্রেন, ভিড়ভাট্টা নেই। বৃষ্টি বাদলের দিনে হাজবেন্ডের কাঁধে মাথা রেখে সত্যিই তো সে এক অপূর্ব সুখ। মনে মনে ভাবছিলাম, এই মধ্য বয়সে এসেও কি অপূর্ব প্রেম। কেন জানি না, এই প্রেমটা এই বয়সে এসে আর ধরে রাখতে পারে না সবাই। এমন মাখো মাখো প্রেম, একেই বলে সুখী দম্পতি। দেখেও শেখার আছে। বাগনান স্টেশন ঢুকতে ভদ্রলোক ওয়াইফকে বললেন, মনিকা, ওঠো, বাগনান ঢুকছে, নামতে হবে তো। ভদ্রমহিলা চোখ খুলে মৃদু হাসি হাসলেন। তারপরে উঠে দাঁড়িয়ে বললেন, আসি। ভদ্রমহিলা গেটের দিকে এগোলেন। নামার আগে পিছন ফিরে তাকিয়ে চোখের ইশারায় কি যেন বললেন। আমি তখন ভাবছি, ওয়াইফ নেবে গেলেন, ভদ্রলোক নামলেন না কেন? ভদ্রলোক তখন ভদ্রমহিলা যে সিটে বসেছিলেন সেই জানালার ধারে সিটে সরে গিয়ে বাইরে তাকিয়ে আছেন। চোখে যেন ভেসে উঠেছিল সেই গান, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কিছুক্ষণের মধ্যেই আমার মনের সব কৌতূহল নিরসন করে দিলেন মনিকা নিজেই। ট্রেন থেকে নেমে ভদ্রমহিলা ট্রেনের জানলায় এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা হাতটা বাড়ালেন, ভদ্রলোক হাতটা ধরলেন জানালা দিয়ে। কি সিনেমাটিক দৃশ্য মাইরি। ভদ্রমহিলা বললেন, সাবধানে যাও, আজ রাতে আর কল করার দরকার নেই। আজ আমার বর বাড়িতে থাকবে, মনে থাকে যেন। কলমে সরজিৎ ঘোষ।